আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী সাঁতরা পাবলিকেশন নিউ অ্যান্ড আপডেটেড ইতিহাস ক্লাস 9 দাশগুপ্ত কর পাহাড়ি এই টেক্সট বুকের তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। তোমাদের প্রথম পার্টে আমি দেখো এখানে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্যমিথ্যা, অর্থাৎ এই বিবৃতিগুলো এত অবধি আমি কিন্তু ভিডিও আপলোড করে দিই, সরি এত না, এতটা অবধি, হ্যাঁ এতটা অবধি ভিডিও আপলোড করে দিয়েছি, ঠিক আছে। তো আজকের ভিডিও কি থাকছে দেখো, এই যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, প্রশ্নের মান হচ্ছে 2, ঠিক আছে। এখানে টোটাল 17খানা প্রশ্ন আছে, উত্তরগুলো তোমরা প্রত্যেকে দেখে নাও। আর আগের ভিডিওগুলো পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, 4টে প্লেলিস্টে লিঙ্ক পাবে, ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান। তোমরা অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেখো। আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই বইয়েরগুলোর প্রশ্ন উত্তর আমি সলভ করে দেবো। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো দেখো আমাদের 1 নম্বর প্রশ্ন, দেখো 1 নম্বর প্রশ্ন এখানে বলেছে যে 19 শতকের ইউরোপকে কেন পরস্পর বিরোধী সংঘাতের যুগ বলা হয়। এই উত্তরটি আমরা পাঠ্য বইয়ের পেজ 53-তে দেখে নেব। উত্তরে তোমরা দেখো এখান থেকে লিখবে যে 1789 খ্রিস্টাব্দে বিপ্লবের পর ঊনবিংশ শতাব্দীর ইউরোপে একদিকে পুরনো রাজতান্ত্রিক ধারণা ও নতুন জন্ম নেওয়া জাতীয়তাবাদী ধারণার মধ্যে ঘাত প্রতিঘাত চলছিল। এই সময় ইউরোপে কোথাও রাজতান্ত্রিক ধারণা আবার কোথাও জাতীয়তাবাদী প্রজাতান্ত্রিক ধারণাও জয়যুক্ত হয়েছিল। উত্তরটি খুব একটা ভালো করে লেখা নেই, কিন্তু এই অবধি তোমাদেরকে লিখতে হয় উত্তরটি, ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বরের প্রশ্ন কি বলছে দেখে নাও, জাতীয়তাবাদ কি। এই উত্তরটা আমরা পাঠ্য বইয়ের পেজ 51 দেখে নেব। দেখো পাঠ্য বইয়ের পেজ 51, এখান থেকে এতটা লিখবে যে জাতীয়তাবাদ হলো একটি ঐক্যের অনুভূতি, জাতি, ধর্ম, ভাষা, ভৌগোলিক এলাকা, সংস্কৃতি প্রভৃতি জনগণের মধ্যে এই ঐক্যবোধের সৃষ্টি করতে পারে। এই ঐক্যবোধের জন্য একটি বিশেষ ভূখণ্ড বা জনসমাজের প্রতিটি সদস্য আনন্দ, অনুভূতি, সুখ, দুঃখ, হাসি, কান্নার সমান অংশীদার বলে নিজেকে মনে করে। এই ধরনের ঐক্যবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হলে তাকে জাতীয়তাবাদ বলে। নেক্সট দেখো, দেখো 3 নম্বর প্রশ্ন বলছে বিগ 4 কাদের বলা হতো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 53 দেখব। আচ্ছা, বিগ 4 বলতে দেখো কি বলে, দেখো বিগ 4 বা 4 প্রধান নামে পরিচিত যে কে, অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া এবং প্রাসিয়া। এই 4টি দেশের নাম লিখবে। এই 4টি দেশকে কি বলা হতো, বিগ 4 বলা হতো। 4 নম্বর প্রশ্ন দেখো মেটার্নিকের যুগ বলতে কি বোঝো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 55 দেখব। উত্তর তুমি এখান থেকে লিখবে, এই যে এখান থেকে উগ্র রাজতন্ত্র থেকে যে মেটার্নিক যুগ হিসেবে চিহ্নিত করেন, এই অবধি লিখে দেবে, ঠিক আছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখে নাও, কার্লসবার্গ ডিগ্রি কেন জারি করা হয়। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 55তেই পাবো। দেখো উত্তর তোমরা এখান থেকে শুরু করবে আর এই অবধি লিখবে, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা আমাদের এবারে 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে জুলাই রাজতন্ত্র কাকে বলে। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 56 দেখে নেব। দেখো এই হচ্ছে পাঠ্য বইয়ের পেজ 56। তোমরা দেখো জুলাই রাজতন্ত্র বলে লেখাই রয়েছে, তোমরা উত্তরটা এখান থেকে এতটা লিখে দেবে, ঠিক আছে। 2 নম্বর আছে তো পুরো লিখতে হবে। নেক্সট আমাদের 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 1848 খ্রিস্টাব্দকে কেন বিপ্লবের বছর বলা হয়। এই উত্তরটি আমরা পাঠ্য বইয়ের পেজ 58 দেখব। দেখো উত্তরটা এখান থেকে লিখবে তোমরা, এই যে 1848 খ্রিস্টাব্দে, এখান থেকে শুরু করে পরের পেজ চলে আসো, এত লিখবে। দেখো এই যে তাই 1848 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলে চিহ্নিত করা, এই অবধি উত্তরটা লিখতে হবে। 58 থেকে 59 পেজ। নেক্সট হচ্ছে আমাদের 8, ফ্রান্সে কিভাবে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পাঠ্য বইয়ের পেজ 70 নম্বর পেজ দেখবো। সরি একটা মিস্টেক হচ্ছে, দেখো ফ্রান্সে কিভাবে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত, এটা কিন্তু আমরা পেজ 58এই পাবো। দেখে নাও 58 পেজটা। দেখো এখান থেকে লিখতে পারো তোমরা যে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে ফ্রান্সে যেমন পরিবর্তন দেখা যায়, তেমনি ইউরোপেও এর প্রভাব পড়ে। এই বিপ্লবের পর ফ্রান্সে দ্বিতীয় রাজতন্ত্রের অবসান ঘটে এবং দ্বিতীয় প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। এই প্রজাতান্ত্রিক সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হন লা মার্টিন। পরে 1848 খ্রিস্টাব্দে ডিসেম্বরে নেপোলিয়ন বোনাপার্টের ভ্রাতুষ্পুত্র লুই নেপোলিয়ন বা তৃতীয় নেপোলিয়ন স্থায়ী রাষ্ট্রপতি হয়। এই অবধি তোমরা লিখতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত। নেক্সট দেখো, দেখো
কে ও কেন, 9 নম্বর প্রশ্ন বলছে কে ও কেন ইয়ং ইটালি দল প্রতিষ্ঠা করেন। এটা পাঠ্য বইয়ের পেজ আমরা 60 দেখব। দেখো উত্তর তোমরা এখান থেকে লিখবে, কার্বোনারি দলের পরিকল্পনাহীন বিক্ষিপ্ত সন্ত্রাসমূলক কার্যকলাপ দ্বারা ইটালির ঐক্য সাধন অসম্ভব উপলব্ধি করে মাসিনি 1831 খ্রিস্টাব্দে ইয়ং ইটালি নামে একটি দল গড়ে তোলেন। তাহলে উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখছো। এবার হচ্ছে আমাদের 10, ক্রিমিয়ার যুদ্ধকে কেন জল বিভাজিকা বলা হয়। পাঠ্য বইয়ের পেজ 67 দেখো। উত্তর তোমরা এখান থেকে লিখবে যে এই যুদ্ধের ফল কেবল তুরস্ক সাম্রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না, পিডমন্ট ও সার্ডিনিয়া এই যুদ্ধে যোগদান করে ইটালির ঐক্যের সমস্যাকে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রকাশ করে। এই কারণে ঐতিহাসিক কেটলবি বলেন, ক্রিমিয়ার যুদ্ধের প্রভাবেই ইটালি ও জার্মানি ঐক্যবদ্ধ হয়। এই যুদ্ধের ফলে রাশিয়ার জারতন্ত্রের দুর্বলতা প্রকাশ পায় এবং রাশিয়ায় জারতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। তাছাড়া ইউরোপে রুশ বিস্তার নীতি ব্যাহত হওয়ায় রাশিয়া এশিয়ার দিকে বিস্তার নীতি গ্রহণ করে। ক্রিমিয়ার যুদ্ধের বহুমুখী ফলের কারণে লর্ড ক্রোমার ক্রিমিয়ার যুদ্ধকে ইতিহাসের জল বিভাজিকা আখ্যা দিয়েছিলেন। ঠিক আছে, এখান থেকে এই উত্তরটা লিখে দেবে। নেক্সট হচ্ছে দেখো এটা হলো 11, দেখো প্লম্বিয়ার্সের চুক্তির গুরুত্ব কি। পাঠ্য বইয়ের পেজ আমরা 61 দেখবো। এটা যখন 61 পেজ, তোমরা উত্তর দেখো এখান থেকে লিখেছে, ফ্রান্সের তৎকালীন সম্রাট তৃতীয় নেপোলিয়নের সঙ্গে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই অবধি উত্তরটা লিখে দেবে। ওকে, নেক্সট দেখো। আচ্ছা নেক্সট হচ্ছে দেখো প্যান জার্মানিজম কি। এটা পাঠ্য বইয়ের পেজ 62 আমরা দেখব। দেখো এইখানে লিখবে যে ভিয়েনা সম্মেলনে জার্মান রাজ্যগুলির ওপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠা হলে ছাত্র অধ্যাপক ও বুদ্ধিজীবী জার্মান অধিবাসীদের মধ্যে ঐক্যবোধের ভাবনার প্রসার ঘটান, যা প্যান জার্মানিজম নামে পরিচিত। উত্তরটি এখান থেকে এই অবধি তোমরা লিখে দেবে। নেক্সট 13, জোল ভ্যারেইন কি। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 62তেই পাবো। দেখো এই যে জোল ভ্যারেইন, তোমরা এখান থেকে এতটা লিখে দেবে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন দেখে নাও যে ফ্রাঙ্কফুর্টের সন্ধির গুরুত্ব কি। পাঠ্য বইয়ের পেজ 65 আমরা দেখে নেব। দেখো তোমরা লিখবে এখান থেকে যে 1870 থেকে শুরু করে এত অব্দি লিখে দেবে। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে আমাদের 15, দেখো প্রাগের সন্ধি কোন প্রেক্ষাপটে স্বাক্ষরিত হয়। পাঠ্য বইয়ের পেজ 64 আমরা দেখে নেব। দেখো এটা হচ্ছে 64 পেজ, এখান থেকে লিখবে এই যে 1866 খ্রিস্টাব্দ থেকে শুরু করে এই অবধি করবে। নেক্সট দেখো। আচ্ছা 16, দেখো কোন দেশকে কেন 19 শতকের ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়। হয়েছে 16 নম্বর প্রশ্ন দেখো, যেটার উত্তর আমরা পাবো পেজ 66। উত্তর এখান থেকে লিখবে যে একসময় প্রবল পরাক্রান্ত তুর্কি সাম্রাজ্য অষ্টাদশ শতাব্দী থেকে দুর্বল হয়ে পড়েছিল। সামরিক, অর্থনৈতিক, প্রশাসনিক সব দিক থেকে ইউরোপের দেশগুলির থেকে পিছিয়ে পড়েছিল। এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে 19 শতাব্দীতে তুরস্ককে ব্যঙ্গ করে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ। তাহলে তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়, এবং কেন বলা হয় এখান থেকে এই অবধিটা লিখতে হবে। আচ্ছা 16 হলো। 17 দেখো মুক্তির ঘোষণাপত্র কি। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 68 দেখব। দেখো 68 পেজ, এখানে লিখবে 1857 খ্রিস্টাব্দের একবার ভূমিদাস প্রথার উচ্ছেদের চেষ্টা হয়, কিন্তু জমিদারদের বিরোধিতায় তা বাস্তবায়িত হয়নি। অবশেষে 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি মুক্তির ঘোষণাপত্র জারি হয়। এই নির্দেশনামায় 300টি পাতায় 22টি ধারা ছিল। এতে বলা হয়, 1, ভূমিদাসের উপর কোনো মালিকের কর্তৃত্ব বা অধিকার থাকবে না। এই অবধি উত্তর লিখবে। তাহলে তোমাদের 17টা 2 নম্বরের প্রশ্ন পেয়ে গেলে। ঠিক আছে, তো পরের ক্লাসে আমরা পরের অধ্যায়ে চলে আসব। তোমরা কোন কোন প্রকাশনীর বই পড়ো অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, আর যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।